আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কর্তৃক জারি করা বিএলও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত লেটেস্ট নির্দেশিকা। এতে বলা হয়েছে এখন থেকে কারা কারা বিএলও হতে পারবেন এবং কারা কারা বিএলও হতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নির্দেশিকা বা নোটিশ, তার ডেট হচ্ছে 5 জুন 2025। এই নির্দেশিকা জারি করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। এর মেমো নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই নির্দেশিকা পাঠানো হয়েছে দ্য চিফ ইলেকটোরাল অফিসার্স অল স্টেটস অ্যান্ড ইউটিজ, অর্থাৎ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে সিইও রয়েছে তাদেরকে এটা পাঠানো হয়েছে। এই নির্দেশিকার বিষয়বস্তু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার রিগার্ডিং। এবারে এই নির্দেশিকায় কি বলা হয়েছে সেটা আমি আপনাদের খুব সংক্ষেপে বলে দেবো। আমি লাইন বাই লাইন এই নির্দেশিকা পড়ছি না, সেটা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি শুধু মূল বিষয়গুলো বলছি। তো দেখুন যে এখানে একটা গাইডলাইন্স রয়েছে, কমিশনের একটা গাইডলাইন্স। এই বিএলও নিয়োগ সংক্রান্ত কমিশনের একটা গাইডলাইন্স ছিল, যার মেমো নম্বর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার ডেট হচ্ছে 4 অক্টোবর 2022। অর্থাৎ 2022 সালের 4 অক্টোবর বিএলও নিয়োগ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী এবং বর্তমানে দিল্লিতে, অর্থাৎ মে মাসের 23 তারিখে দিল্লিতে কমিশনের একটা কনফারেন্স হয়েছিল, চিফ ইলেকটোরাল অফিসার্সদের যে একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের যে ডিরেকশানস বা নির্দেশিকা, সেই অনুযায়ী আমাদের পূর্বের যে নির্দেশিকা ছিল তার প্যারাগ্রাফের, মানে কতগুলো প্যারাগ্রাফের কতগুলো পয়েন্টে কিছু পরিবর্তন এসেছে। তো আপনারা এখানে কতগুলো প্যারাগ্রাফ নাম্বার দেখতে পাবেন। এখানে প্যারাগ্রাফ নম্বর রয়েছে 1.1 থেকে শুরু করে একদম 1.4 পর্যন্ত, মানে মোট 4টি। এই যে 4টি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো হচ্ছে 2022-এর 4 অক্টোবর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল সেই নির্দেশিকার, এবং 2023-এর ইলেকটোরাল রোল ম্যানুয়াল, যেটা ম্যানুয়াল অন ইলেকটোরাল রোল 2023, তার প্যারাগ্রাফ নম্বর 5 to 1 থেকে শুরু করে 5 to 4 পর্যন্ত। অর্থাৎ এই যে প্যারাগ্রাফগুলো এবং এই যে প্যারাগ্রাফগুলো একই বিষয় রয়েছে। এটা হচ্ছে ওই 2022-এর 4 অক্টোবর প্রকাশিত হওয়া কমিশনের গাইডলাইন্স এবং 2023-এর ইলেকটোরাল রোল যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালের প্যারাগ্রাফ। এই যে 4টি প্যারাগ্রাফ, এই 4টি প্যারাগ্রাফকে কী করা হয়েছে, মডিফাই করা হয়েছে। এবার এই মডিফিকেশানে কী কী বলা হয়েছে সেটা আপনারা দেখে নেন। এখানে 4টি পয়েন্ট দেওয়া রয়েছে, সেই 4টি পয়েন্ট এবার আমি আপনাদের একে একে দেখিয়ে দেবো। তো প্রথম পয়েন্টটা যদি আমরা দেখি, সহজভাবে বলতে গেলে এখানে বলা হয়েছে যে ওই আরপি অ্যাক্ট 1950, তার যে ধারা রয়েছে 13B(2), সেই ধারা অনুযায়ী ইয়ারও নিয়োগ করবে বিএলওদের। বিএলওদের নিয়োগ করবে কিসের মধ্যে থেকে নিয়োগ করবে? তো বলছে যে অ্যামংস্ট এনি গ্রুপ সি অ্যান্ড অ্যাবভ রেগুলার সার্ভিং এমপ্লয়ি। প্রথম কথা হলো গ্রুপ সি অথবা তার উপর লেভেলের কোনো রেগুলার এমপ্লয়ি হতে হবে। রেগুলার অর্থাৎ পার্মানেন্ট, বা যাকে আমরা নিয়মিত বলি। সেই কর্মচারীটা কার হবে? স্টেট অথবা লোকাল গভর্নমেন্টের, রাজ্য সরকার বা স্থানীয় সরকার যেটা রয়েছে তার অধীনে থাকা রেগুলার এমপ্লয়ি হতে হবে, গ্রুপ সি অথবা তার উপর লেভেলের। এবং কি হতে হবে? এবং তাকে কী হতে হবে? এনরোলড অ্যাজ ইলেক্টর ইন দ্যাট পার্ট, অর্থাৎ তিনি যে পার্টের বিএলও হবেন সেই পার্টের ভোটার তাকে হতে হবে। তাহলে এটা হলো স্বাভাবিক নিয়ম। যদি যে পার্টের ভোটার, মানে যে পার্টের বিএলও হবেন সেই পার্টের তিনি ভোটার হন এবং সেই রাজ্য সরকার বা স্থানীয় সরকারের একজন নিয়মিত কর্মচারী হন, তাহলে তাকে সহজে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে। এটা প্রথম বিষয়। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, পয়েন্ট 2-তে এখানে বলা হচ্ছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার স্টেট লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি স্টেট বা লোকাল গভর্নমেন্টের যে এমপ্লয়ি তার যদি অ্যাবসেন্স থাকে, যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে যে ইয়ারও মে অ্যাপয়েন্ট, তাহলে ইয়ারও নিয়োগ করতে পারবে বিএলওকে। কোথা থেকে নিয়োগ করতে পারবে? অ্যামংস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিতে পারবেন, কন্ট্যাক্ট টিচার নিতে পারবেন, আর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকেও নিতে পারবেন। যদি রাজ্য সরকার বা স্থানীয় সরকারের কর্মচারী না থাকে, রেগুলার কর্মচারী, তাহলে অঙ্গনওয়াড়ি, কন্ট্যাক্ট টিচার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে নিতে পারবেন। হাউএভার, যাই হোক, সেই ক্ষেত্রে কী হবে? ইন সাচ কেসেস
সিইও শ্যাল অবটেন এ নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট, যেটা হচ্ছে অ্যানেক্সার 1-এ। অ্যানেক্সার 1-এ একটা নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট সিইওকে দিতে হবে। সেই সার্টিফিকেট সাইন করবে ইআরও এবং সেটা কাউন্টার সাইন করবে ডিইও। তাহলে এটা জটিল বিষয় চলে এলো, প্রথমটা সহজ বিষয় ছিল। এরপরে আরও কিছু বিষয় রয়েছে। এবার 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে কি দেখুন, যে ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যানি এমপ্লয়ি অফ ক্যাটাগরিজ মেনশন অ্যাবভ এনরোল অ্যাজ অ্যান ইলেক্টর ইন দ্যাট পার্ট অফ ইলেকটোরাল রোল। অর্থাৎ যে ইলেকটোরাল রোলের জন্য বিএলও নিয়োগ করা হচ্ছে, সেই ইলেকটোরাল রোলের অধীনে থাকা এই ধরনের কোনো কর্মচারী না পাওয়া যায়, অর্থাৎ রেগুলার কর্মচারী যদি না পাওয়া যায় এবং যদি অঙ্গনওয়াড়ি, কন্ট্রাকচুয়াল টিচার বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যদি না পাওয়া যায় যাদের নাম ওই ভোটার তালিকায় আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইয়ারও উইথ দ্য প্রিয়র অ্যাপ্রুভাল, সেক্ষেত্রে ইয়ারও উপযুক্ত অনুমোদন নিয়ে কার কাছ থেকে, অফ সিইওর কাছ থেকে, অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসারের কাছ থেকে উপযুক্ত অনুমোদন নিয়ে মে অ্যাপয়েন্ট বিএলও, তিনি বিএলও নিযুক্ত করতে পারবেন অ্যামংস্ট সাচ ক্যাটাগরিজ অফ এমপ্লয়ি, ওই ধরনের ক্যাটাগরি অফ এমপ্লয়ি থেকে, অর্থাৎ যে ধরনের ক্যাটাগরির কথা বলা হলো সেই ধরনের কর্মচারী তিনি নিতে পারবেন। ভালো করে লক্ষ্য করুন, ওয়ার্কিং ইন দ্য এরিয়া কভার্ড বাই দ্যাট পার্ট অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ সেই ভোটার লিস্টের বা সেই যে ভোট গ্রহণ কেন্দ্র তার অধীনে, মানে সেই জায়গাটায় চাকরি করছেন এমন কাউকে কিন্তু নিয়োগ করা যাবে। সহজ করে বলতে গেলে যে এলাকার বিএলও নিয়োগ করা হবে সেখানে যদি কোনো ওই ধরনের কর্মচারী না থাকে সেই ভোটার লিস্টে, তাহলে সেখানে চাকরি করছেন, মানে বাইরে তার নাম আছে, অন্য জায়গায় ভোটার লিস্টে নাম আছে, কিন্তু চাকরিটা তিনি সেখানে করছেন, তাকেও কিন্তু নিয়োগ করা যাবে। এবারে পরের বিষয়টা আসছে 4 নম্বরে। দেখুন এই পরের বিষয়টাতে বলছে যে ইন অ্যানি আদার কেসেস, অর্থাৎ উপরে যে ধরনের কেস বা পরিস্থিতির কথা বলা হলো এইগুলো ছাড়া যদি ইন অ্যানি আদার কেস অন্য কোনো পরিস্থিতি ঘটে, তাহলে কী হবে, প্রিয়র অ্যাপ্রুভাল ফ্রম কমিশন শ্যাল বি ম্যান্ডেটরি, তাহলে কমিশনের কাছ থেকে কিন্তু একদম অ্যাপ্রুভাল বাধ্যতামূলক নিতেই হবে। এইবারে এই যে বিষয়গুলোর কথা বলা হলো, এই বিষয়গুলোকে সম্পর্কে কি বলছে দেখুন, যে অল চিফ ইলেকটোরাল অফিসার্স আর রিকোয়েস্টেড ফর দ্য স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য অ্যাবভ সেড গাইডলাইন্স, উপরে উল্লিখিত গাইডলাইন্সগুলো সমস্ত চিফ ইলেকটোরাল অফিসারকে একদম মেনে চলতে হবে এবং কি করতে হবে, অ্যান্ড টু সেন্ড অ্যান এটিআর, এবং একটা এটিআর পাঠাতে হবে, অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে বাই 20 জুন 2025, এবং 20 জুনের মধ্যে 20 জুনের মধ্যে কি অ্যাকশন নেওয়া হলো সেটা কিন্তু জানাতে হবে কমিশনকে। তাহলে এই হচ্ছে বিএলও নিয়োগ সংক্রান্ত বর্তমানের নির্দেশিকা। সহজভাবে বিষয়টা বলতে গেলে, বিএলও হতে গেলে বিএলওকে সেই পার্টের ভোটার হতে হবে এবং রাজ্য বা স্থানীয় গভর্নমেন্টের তাকে একজন রেগুলার কর্মচারী হতে হবে। এটা হলো প্রথম বিষয়। এরপরে আসছে যে যদি স্থানীয় বা রাজ্য সরকারের পার্মানেন্ট কোনো কর্মচারী বা রেগুলার কর্মচারী না পাওয়া যায়, তো সেক্ষেত্রে একটা নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট সিইওকে পাঠিয়ে নিয়োগ করা যাবে কাদেরকে, অঙ্গনওয়াড়ি কর্মচারী যদি থাকে এবং যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী থাকে বা কন্ট্রাক্ট টিচার থাকে তাদেরকেও কিন্তু বিএলও হিসেবে নিয়োগ করা যাবে যদি রেগুলার কর্মচারী না থাকে। অবশ্য তাদেরকে ওই পার্টিরই ভোটার হতে হবে। এবার যদি এমন হয় যে ওই পার্টে, অর্থাৎ যে পার্টির জন্য বিএলও নিয়োগ করা হচ্ছে সেখানে কোনো রকমের কর্মচারী নেই, ওই যে কর্মচারীগুলোর কথা বলা হলো কোনো পার্মানেন্ট কর্মচারী বা রেগুলার কর্মচারীও নেই, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারিও নেই, অঙ্গনওয়াড়িও নেই বা কন্ট্রাকচুয়াল টিচারও নেই, বা এই ধরনের জিনিসগুলো যদি কিছুই না পাওয়া যায়, সেক্ষেত্রে কি হবে, তিনি ওই এলাকায় চাকরি করছেন কোনো কর্মচারী, তাকেও কিন্তু সেখানে নিয়োগ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রুভাল নিতে হবে কমিশনের কাছ থেকে।